সেই ধোঁয়াটাই এমার্জেন্সির রুমের মধ্যে চলে যাচ্ছে এবং সারা হাসপাতালে জুড়ে সেই ধোঁয়াময় রয়েছে। জামাতের সংসদ সদস্য কুষ্টিয়ার আমির হামজাকে আসলে কোনোভাবেই থামানো যাচ্ছে না। মূলত যে দেশে ব্যবসা বাণিজ্য করার যে পরিবেশ, যেটিকে আমরা ইজ অফ ডুইং বিজনেস বলি, সেটি এবং যে বিনিয়োগের পরিবেশ, এটি উন্নয়নে এবং এই যে বিনিয়োগে বাধা কোথায়? সরকার যতই মুখে মাঝে মধ্যে বলার চেষ্টা করে যে তেলের কোনো সংকট নেই, কিন্তু পরের বারই যখন সরকার কোনো কর্মসূচি নেয় বা কোনো একটা সিদ্ধান্ত নেয় তখন বোঝা যায় যে সংকট তো আছে, তা না হলে এই ধরনের সিদ্ধান্ত আসবে কেন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টাইমস টুডেস হেডলাইন অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত বিশেষ বিশেষ কয়েকটি খবর নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমাদের এই ধরনের বিশেষ কয়েকটি সংবাদ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি সংবাদ হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক নানান সংকটে বেশ চাপে আছে। এই সংকটগুলো নিয়ে আমরা আজকে একটি প্রতিবেদন প্রকাশ করেছি টাইমস অফ বাংলাদেশে। এ নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী মনির হোসেন লিটনের সঙ্গে। সংকটগুলো কি কি এবং সত্যিই কি সরকার চাপে আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিবেদনে যেটি বলা হয়েছে, মূলত তিন ধরনের চাপে রয়েছে সরকার, সংকট বা চাপ আমরা যেটাই বলি। তিন রকমের ধরন, একদমই তিন রকম। একটি হচ্ছে অর্থনীতির সংকট, চাপে মুখে একটি বিশেষ কারণে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সেটির কারণে। আরেকটি একেবারেই রাজনৈতিক, মাঠে ময়দানের রাজনীতি। অপরটি হচ্ছে রাজনীতি এবং অর্থনীতির বাইরে গিয়ে দলীয় লোকদের ব্যবস্থাপনা, যে নতুন সরকার, নতুন মন্ত্রী, নতুন প্রশাসন, তাদের কাছে যে ক্ষমতাসীনদের বিভিন্ন পর্যায়ের নেতাদের চাপ, তদবিরের চাপ, সেটি বিভিন্ন দাবি দেওয়া কাজের জন্য। কেউ হয়তো বা তদবির করছে তার ঠিকাদারির জন্য, কেউ হয়তো নিজের এলাকার কাজের জন্য, নানান রকমের, কেউ হয়তো বদলির জন্য, চাকরির জন্য, এগুলি। তো সবচেয়ে বড় যে সংকটটি, সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। সংকটটি যে দেখা দিয়েছে, সরকার যতই মুখে মাঝে মধ্যে বলার চেষ্টা করে যে তেলের কোনো সংকট নেই, কিন্তু পরের বারই যখন সরকার কোনো কর্মসূচি নেয় বা কোনো একটা সিদ্ধান্ত নেয় তখন বোঝা যায় যে সংকট তো আছে, তা না হলে এই ধরনের সিদ্ধান্ত আসবে কেন। কেন অফিস 1 ঘন্টা কমিয়ে দিতে হবে? বলা হচ্ছে জ্বালানি সাশ্রয়ের জন্য। জ্বালানি সাশ্রয় কখন দরকার হয়? যখন জ্বালানির অভাব থাকে। বলা হচ্ছে প্রধানমন্ত্রী সহ সরকারি কর্মকর্তাদের গাড়িতে যে তেল তারা বরাদ্দ পায় সেটি 30% কমিয়ে দেওয়া হবে। এই জিনিসগুলি আমাদের প্রতিবেদনে আছে এবং বিভিন্ন জায়গা থেকে সরকার যে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করে খুব একটা যে এগুতে পারছে না, এর প্রমাণ হিসেবেই শপিং মল, মার্কেটগুলি সন্ধ্যার মধ্যে বন্ধ করতে হবে, তা না হলে কয়েকদিন পরেই আমরা ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে পড়ব। কারণ হচ্ছে জ্বালানি তেলের অভাবে বেসরকারি যে বিদ্যুৎ কেন্দ্রগুলি আছে যেগুলি জ্বালানি নির্ভর, সেই তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেলে লোডশেডিং অবধারিতভাবে হবে। বেশ গরম পড়ে গেছে। আমাদের আরেকটি রিপোর্ট আছে যে হিটওয়েভ শুরু হয়ে যাচ্ছে এবং তাপমাত্রার কারণে আমাদের বিদ্যুতের চাহিদাও বাড়ে। এই সময়ে এসি, বৈদ্যুতিক ফ্যানগুলি বেশি ব্যবহার হয়। অথচ অন্যান্য যে গত কয়েক বছর আগে পর্যন্ত দেখা গেছে যে এই সময় প্রায় বৃষ্টি হয়, ঝড় হয়, কালবৈশাখী ঝড় হয়। ঝড় এবং বৃষ্টি তাপমাত্রাটা কিছুটা নিচে নামিয়ে আনে। এইবার সেই ঝড় বৃষ্টিও খুব একটা দেখা যাচ্ছে না। যদিও এটি প্রাক বর্ষা মৌসুম, বৃষ্টির এমনিতেও খুব বেশি হওয়ার কথা না, কিন্তু অতীতে আমরা দেখেছি মূলত হয়। এবার সেটি হচ্ছে না এবং তাপমাত্রা আরও বাড়ছে। গত কয়েক বছর যাবতই জলবায়ুর প্রভাবই হোক আর যে কারণেই হোক, তাপমাত্রা বাড়ছে। আর এই বাড়তি তাপমাত্রার কারণে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। সেই বিদ্যুতের যোগান দিতে গিয়ে আমাদের জ্বালানি তেলের পরিমাণ ও চাহিদাও বাড়ছে। সব মিলিয়ে জ্বালানি তেল আমাদের দেশের অর্থনীতির উপর এখন একটি প্রচণ্ড চাপ তৈরি করেছে। আপনি আরেকটি কারণ বলছিলেন যে রাজনৈতিক, এটি হচ্ছে একটি চাপ, যে অর্থনীতির উপর জ্বালানি তেলের সংকটের কারণে যে চাপ তৈরি হয়েছে অর্থনীতির উপর এটি। দ্বিতীয় চাপটি হচ্ছে রাজনৈতিক। সেটি হচ্ছে যে সংসদে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশগুলি জমা পড়েছিল পাশের জন্য, সেখানে বেশ কিছু রাজনৈতিক অধ্যাদেশ ছিল
যেগুলির উপর নির্ভর করছিল সংবিধান সংস্কার বা সংশোধন, যেগুলির উপর নির্ভর করছিল বিচার বিভাগের স্বাধীনতার কতটুকু বিস্তৃতি করা হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগের ক্ষেত্রে একটি যুগান্তকারী অধ্যাদেশ নিয়ে এসেছিল, সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় এবং নিম্ন আদালতগুলিকেও সুপ্রিম কোর্টের পুরোপুরি অধীনে নিয়ে আসা। কিন্তু এই সরকার এইটি সহ কোনো রাজনৈতিক সংস্কারই পাশ করেনি। তারা এরই মধ্যে যেটি বলেছে যে পাশ করবে না, তারা হয়তো ভবিষ্যতে সেগুলি নিজেদের মতো করে বিল আকারে নিয়ে আসবে, তখন সেগুলি পাশ করা হবে। এখন নিজেদের মতো করে কি আনবে সেটি তো আমরা নিশ্চিত না, এবং বিরোধী দল সেটিই বলছে যে যেগুলিতে তারা একমত হয়েছিল যখন অন্তর্বর্তী সরকারের সময়, এই সরকারি দল যেই বিষয়গুলিতে অন্তত একমত হয়েছিল সেগুলিতে অন্তত পাশ করা দরকার ছিল। দুর্নীতি দমন কমিশনের নিয়োগ প্রক্রিয়া, বিচারপতি নিয়োগ প্রক্রিয়া, মানবাধিকার কমিশন, এসব বিষয়গুলিও একমত হয়নি এবং এরই প্রতিবাদে বিরোধী দল রাজপথে আন্দোলনের হুমকি দিয়েছে। মানে রাজনৈতিক একটি সংকটের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। খুব বড় রকমের সংকট না হলেও যে রাজপথ যদি এখনই উত্তপ্ত করার চেষ্টা হয়, যখন সরকার অর্থনীতি সামলাতেই ব্যস্ত, তখন যদি আবার একই সাথে তাকে রাজনীতির দিকেও মনোযোগ দিতে হয়, এই রাজপথের যদি আন্দোলন মোকাবেলার দিকে ব্যস্ততা দেখাতে হয়, তাহলে যে একটি জটিলতা তৈরি হয়। আসলে কোন দিকে যাবে সরকার? হ্যাঁ, আপনি আরেকটি চাপের কথা বলছিলেন যে নেতাকর্মীদের চাপ। তো এই সরকার তো অনেকদিন, প্রায় 18 বছর পরে, 17 বছর পরে ক্ষমতায় এলো। 17 বছর পরে। তো এটিকে আমরা চলতি ভাষায় যেটি বলি যে 17 বছরের অভুক্ত একটি দল। আমাদের দেশে যারা রাজনীতি করে তারা রাজনীতি থেকে অনেক কিছু পাওয়ার আশা করে, সুতরাং 17 বছর যে তারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিল, অনেকে ঠিকমতো ব্যবসা করতে পারেনি, এগুলি বাস্তবতা। তো সেই অবস্থায় যখন দলটি ক্ষমতায় গেছে, সুতরাং তার প্রত্যাশা বেড়ে গেছে। গত 17 বছরে যে বঞ্চনা, সেটি তারা খুব অল্প সময়ে পুষিয়ে নিতে চাইছে। আর পুষিয়ে নেয়ার জন্য এখন সচিবালয়ে ভিড় করছে মন্ত্রীর কাছে, সচিবের কাছে, যে তাকে হয়তো ওই কাজটা দিতে হবে, তাকে এই ঠিকাদারি দিতে হবে, তার এই লোককে অমুক জায়গায় বদলি করতে হবে, তার এই লোককে অমুক জায়গায় পদায়ন করতে হবে। ফখরুল ইসলাম আলমগীর তো ইতিমধ্যে বলেই দিয়েছেন। জি, এবং আমাদের প্রতিবেদনে যেটি আছে, একজন মন্ত্রী, যদিও তিনি নাম প্রকাশ করার অনুমতি দেননি, যে এটিকে তিনি এক ধরনের স্বাভাবিক বলেছেন, যে এটিকে তদবির বলা ঠিক নয়। আমাদের দলের লোকজন, মাঠ পর্যায়ের বা কেন্দ্রীয় অনেক নেতা আছেন, তারা এলাকার কাজের জন্য আসেন, এগুলিকেও তিনি কাজ হিসেবেই দেখছেন, যে এলাকার কাজের জন্য এটি সবসময় থাকে। তবে যেটি বলছিলাম যে গত 17 বছরের যে বঞ্চনার অনুভূতি, সেটি তারা পুষিয়ে নিতে চাইছে খুব দ্রুত পুষিয়ে নিতে চাওয়ার কারণে এই চাপটা একটু বেশি পড়ছে, বেশি পড়ছে। তো এতে করে হয় কি, রাষ্ট্র পরিচালনা বলি বা প্রশাসনের যে গতিশীলতা, সেটি কিঞ্চিত ধাক্কা খায়, সেই ধাক্কাটা চলতে পারে না। এটিকে চাপ বলা হচ্ছে, যে বিএনপির উপর এখন এই 3টি চাপ। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে এই সরকার আসলে একটা, মানে এখন তো 1.5 মাসের মতো গেছে, বা 2 মাসের কাছাকাছি, 2 মাসের। তো ইতিমধ্যে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছেন, নানান এই সংকট বা চাপের কথা আমরা যেটাই বলছি না কেন। দেখা যাক সরকার কিভাবে সামলায়। দর্শক, জামাতের সংসদ সদস্য আমির হামজা আবারও সমালোচনা এবং বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। নির্বাচনের আগেই তিনি নানান ধরনের বক্তব্য দিয়ে বিতর্কিত হয়েছিল, সে সময় জামাত তাকে সতর্ক করেছে। কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরেও তিনি নারী, মন্ত্রিসভার সদস্য এবং বয়স্কদের নিয়েও নানান ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, এবং যে কারণে তিনি আবারও সমালোচিত হচ্ছেন। এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেটি করেছে আমার সহকর্মী সাইফুল ইসলাম। আসলে মানে এই যে আমির হামজার, মানে তাকে থামানোই যাচ্ছে না, তাকে নিয়ে যে বিতর্ক চলছেই, মানে আবারও কেন তিনি আলোচনায় আসলেন? না, আপনি ঠিক বলছেন যে জামাতের সংসদ সদস্য কুষ্টিয়ার আমির হামজাকে আসলে কোনোভাবেই থামানো যাচ্ছে না। নির্বাচনের বেশ আগে থেকে একের পর এক তার বিরুদ্ধে একেবারেই অহেতুক মন্তব্য, বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে নাস্তিক আখ্যা দেওয়া, বিভিন্ন সময় তিনি নায়ক নায়িকাদের নিয়ে খুব
চমকপ্রদ বিশেষ করে কথাবার্তা বলা, নায়িকাদের নিয়ে। নায়িকাদের নিয়ে বিশেষ করে কথা বলেন, তিনি কথা বলতে পছন্দ করেন। এই ধরনের বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন। এর আগে, নির্বাচনের আগে সবচেয়ে বেশি আলোচনা এবং তাকে নিয়ে যে সমালোচনা হয়েছিল আরাফাত রহমান কোকো, প্রয়াত, যিনি বিএনপি সাবেক চেয়ারপারসনের ছোট ছেলে, তাকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করে বেশ মানে আলোচনায় এক এসেছিলেন। মৃত ব্যক্তিকে নিয়েও তিনি এরকম জি। বিতর্কিত একটা এখন মন্তব্য সেই করেছেন। বক্তব্যের রেশ কাটতে না কাটতে আমরা দেখলাম যে গত এই মার্চ মাসের শেষ সময় থেকে একের পর এক তিনি বিতর্কিত মন্তব্য করছেন। তিনি আমাদের বর্তমান যিনি জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তাকে তিনি নাস্তিক আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন তার কর্মকাণ্ড সহ ইসলামের বিপক্ষে, তিনি একজন নাস্তিক। এর রেশ না কাটতে দুদিন পরে তিনি নারী সংসদ সদস্যদেরকে নিয়ে কথা বলেছেন, তাদের পোশাক, দুজন নারীকে নিয়ে, তিনজন নারীকে নিয়ে তাদের পোশাক পরিচ্ছদ নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন। আবার আমরা মাঝখানে দেখলাম যে মির্জা আব্বাস, যিনি খুব অসুস্থ, এখন চিকিৎসারত রয়েছেন দেশের বাইরে, তাকে নিয়ে কথা বলেছেন যে মির্জা আব্বাসের মনে হয় আর মাননীয় শব্দটা বলা হলো না। এই ধরনের যে একজন অসুস্থ মানুষকে, একজন প্রবীণ রাজনীতিবিদকে নিয়ে একজন নির্বাচিত সংসদ সদস্য এটি করতে পারে, এটা ভাবাটাও আসলে এই মানে সভ্য সমাজে ওনাকে অনেকটাই কঠিন। একজন সুস্থ মানুষের মতো আচরণ করছেন বলে মনে হয় না। একটা ধরুন যে সাধারণ নাগরিক কোনো কিছু এরকম করার, আরেকজন হচ্ছে যে সংসদের একজন সদস্য, এটা তো একটা খুবই সেনসিটিভ একটা পজিশন। আপনাকে কি বলছেন, কি করছেন, সবকিছু সবাই দেখছে। এতদিন তাকে মনে করা হয়েছিল যে তিনি শুধুমাত্র ইসলামী বক্তা, তার ওই ধরনের সামাজিকতা, স্টেবিলিটি এখন পর্যন্ত আসেনি। কিন্তু একজন ইসলামী বক্তার পাশাপাশি তিনি যখন নির্বাচিত সংসদ সদস্য, তার বক্তব্য তো অবশ্যই সবাই ফলো করে। তিনি সংসদ সদস্য হওয়ার পরেও এই ধরনের কার্যক্রম যে অব্যাহত রাখবেন কিংবা তার এই কর্মকাণ্ড থামাবেন না, এটা আসলে ভাবাটা খুব কষ্টকর। এক্ষেত্রে জামাত ইসলাম তাকে বেশ আগে থেকে বারবার সতর্ক করার চেষ্টা করেছে, নোটিশ দিয়েছে। তার সাথে পার্সোনাল দায়িত্বশীল ওই অঞ্চলের নেতা যিনি মোবারক হোসেন, জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যিনি এবং কুষ্টিয়া অঞ্চলের পরিচালক, তিনি বারবার কথা বলেছেন। আমরাই রিপোর্ট করার ক্ষেত্রে কথা বলেছি, শনিবারও কথা বলেছি মোবারক হোসেনের সঙ্গে, জামাতের মুখপত্রের সাথে কথা বলেছি, ইহসানুল মাহবুব জুবাইরের সাথে। তারা তাকে ফের নোটিশ করেছেন, কথা বলেছেন, তারা আশা করছেন যে তিনি এই ধরনের আর চালাবেন না। কিন্তু যেহেতু এই ধরনের কর্মকাণ্ড করার পরেও তিনি থামছেন না, জামাত তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় খোদ এখন এদেশের যারা বিশেষজ্ঞ বা রাজনৈতিক বিশ্লেষক কিংবা সচেতন মানুষ, তাদের প্রশ্ন আছে জামাত কি তারা প্রশ্রয় দিচ্ছে কিনা আসলে। হ্যাঁ, দেখুন যে ও যে ধরনের কাজ করছে আমির হামজা, সেক্ষেত্রে শুধু নোটিশ বা সতর্ক দিয়ে মনে হয় কাজ হবে না। কারণ এরকম সতর্কতা তো আগেও করা হয়েছে, বারবার করা হয়েছে, নোটিশও দেওয়া হয়েছে। এখন তার এইসব বক্তব্যের প্রেক্ষিতে কড়া শাস্তিমূলক একটা ব্যবস্থা অবশ্যই নেওয়া জামাতের যিনি সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান ইহসানুল মাহবুব জুবাইর বলেছেন, যেহেতু তাকে বারবার এই বিষয়ে নোটিশ করা হচ্ছে, তিনি এখন পর্যন্ত তার সঠিক পথে আসেনি, যদি সে না আসে সে ছাড় পাবে না, এটা কিন্তু নিশ্চিত করেছেন। মানে ধরুন ছাড় পাবে না বলতে মানে কি বোঝানো যাচ্ছে? আমরা সেই ছাড় আর কতদিন পাবে না, আর কতবার মন্তব্য করবে, তার জন্য কিছুদিন অপেক্ষা করা লাগবে। তার মধ্যে এই বিষয়টি তো আপনি জানেন যে সংসদে উঠে গেছে অলরেডি। একজন সংসদ সদস্য, খুব সারা দেশের সুপরিচিত সংসদ সদস্য রুমিন ফারহানা, তিনি এই বিষয়ে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের কাছে তার শাস্তির দাবি করেছেন। স্পিকার বলেছেন যে সংসদের অসীম ক্ষমতা রয়েছে হাতে, প্রয়োজনীয় এই বিষয়ে নোটিশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রুমিন ফারহানার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে স্পিকার যে নির্দেশনা তাকে দিয়েছেন আইনগতভাবে তিনি সেটি অবশ্যই পালন করবেন, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা বা কি ধরনের ব্যবস্থা সংসদ নিতে পারে বলে আপনার মনে হয়? সংসদ একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অবশ্যই কার্যকর বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। তার আগে সংসদ যে কাজটি করে, এই ধরনের একটি নোটিশ উত্থাপন হলে একটি কমিটি করে, সেই কমিটির কাছে সে কতটুকু বক্তব্য দিয়েছিল, কতটুকু উত্থাপন হয়েছে, এটা নিয়ে বিচার বিশ্লেষণ চলে। তারপরে তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থার বিধান রয়েছে। সো দেখা যাচ্ছে যে একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সে শুধু সংসদে কি বলছে সেটি গুরুত্বপূর্ণ না, সংসদের বাইরে সে তার এলাকার বা তার সভা সমাবেশে কি ধরনের কথা বলছে সেটিও আসলে অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি ঠিক বলছেন, গুরুত্বপূর্ণ। তিনি ডাকসু নির্বাচনের পরে শিবির প্যানেল জিতার পরে তিনি বলেছিলেন যে ডাকসুতে মহসিন হলে 16 বছর আজান হয় না, একেবারেই ভিত্তিহীন কথা। পরে তিনি ক্ষমা চেয়েছেন এই কথা বলার কারণে। তিনি বলেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকালে কুলি করা হয়, মদ দিয়েই কুলি করা শুরু করা হয়, এরকম একটা বক্তব্য দিয়ে ব্যাপক বিতর্কিত হয়েছিলেন। তিনি কখনো পরিমণিকে নিয়ে খুব রসালো আলাপ করতে পছন্দ করেন। অনেক ইসলামিক স্কলার যারা, তারাও বলেন যে একজন ইসলামিক স্কলারের বক্তব্য, প্রকৃতপক্ষে ওয়াইজিন যাদেরকে বলা হয় তাদের বক্তব্য, এটা দিন দিন যে ওয়াজের মাঠকে সংকুচিত করা হচ্ছে, তা অন্য বক্তাদেরকে উনি রিক্সের ভিতরে ফেলাচ্ছেন, এই ধরনের বক্তব্য কিন্তু বাজারে আছে। এখন আমরা দেখি যে সংসদ তার বিরুদ্ধে আসলে কী ব্যবস্থা নেয়।
আর জামাত তার বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেই? আর আসলে তার আচার আচরণে পরিবর্তন আসে কিনা সেটাও আমাদের দেখার বিষয়। দেশের এক সংকটময় মুহূর্তে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিলের সঙ্গে একটি সভা করেছে। সেই সভার বিষয় কী নিয়ে আলোচনা হলো এবং সেখানে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো, এসব বিষয় নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে। প্রতিবেদন করেছে আমার সহকর্মী মাহফুজুল্লাহ বাবু। এই যে একটি ছোট একটা বিজনেসম্যানদের যে কাউন্সিল, এই কাউন্সিলে কি কি বিষয় আলোচিত হলো? প্রথমবারের মতো দেশে আসলে এই ধরনের একটা ফর্মাল যে প্রাইভেট সেক্টরের অ্যাডভাইজারি কাউন্সিল, যেটি কিনা রিপ্রেজেন্টেড বাই প্রাইভেট সেক্টর অনলি। অ্যান্ড আপনি সিলেকশনগুলো যদি দেখেন যে সত্যিকার অর্থে যারা আপনার প্রো ইকোনমি যে এন্টারপ্রেনার্স, তাদের খুব একটা পলিটিক্যাল কোনো অ্যাফিলিয়েশন নাই, তারা সত্যিকারের জব ক্রিয়েটর, এই ধরনের উদ্যোক্তাদেরকে দিয়েই করা হয়েছে এবং যার সেক্টরে তারা বেশ শীর্ষ অবস্থানে আছে আর কি। তো এটির প্ল্যান হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, বাট দ্য ফার্স্ট মিটিং প্রধানমন্ত্রী তারেক রহমান এটি কনভেন করেছেন। মূলত যে দেশে ব্যবসা বাণিজ্য করার যে পরিবেশ, যেটিকে আমরা ইজ অফ ডুইং বিজনেস বলি, সেটি এবং যে বিনিয়োগের পরিবেশ, এটি উন্নয়নে এবং এই যে বিনিয়োগে বাধা কোথায়, মানে ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করা, এটাই হচ্ছে মোটা দাগে টার্গেট। এর ভিতরে তারা নানান বিষয় তুলে এনেছেন। এটি এর মধ্যে জ্বালানি থেকে শুরু করে আর্থিক খাত, ফাইন্যান্সিং মডেল থেকে শুরু করে ক্যাপিটাল মার্কেট আছে হচ্ছে যে ট্যাক্স অ্যান্ড যে পলিসিগুলো হয়, এগুলোর বিভিন্ন ইনকনসিস্টেন্সি হয়। অনেক সময় দেখা যায়, বেশিরভাগ সময় হয় এটা খুব ব্যুরোক্রেটিক মডেলে হয়, যেখানে প্রাইভেট সেক্টরে খুব একটা সে থাকে না। তো তারা এই বিষয়গুলো তুলে ধরেছেন। তো এই ধরুন দীর্ঘ একটি আলোচনা হয়েছে। এই এরকম আলোচনা কিন্তু ধরুন বিজনেসম্যানদের সঙ্গে আগের সরকারও করেছে। জি, হ্যাঁ, এবং এটা বারবারই আলোচিত হয়েছে যে আমাদের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, এবং অনেক বছর ধরে, হ্যাঁ, এবং ব্যবসা বাণিজ্যে যে ধরনের সমস্যা ফেস করে সেগুলো কিভাবে দূর করা যায়, আরও কিভাবে ইনভেস্টমেন্ট আনা যায়। গতকালকে তারেক রহমান যে মিটিংটা করেছে, সেখানে কি কোনো বিজনেসম্যানদের কি উনি কোনো সুনির্দিষ্ট কোনো কিছু বলেছেন, বা বিজনেসম্যানরা কি তাকে সুনির্দিষ্ট কোনো কিছু বলেছেন? তিনি একটি কথা বলেছেন যে অন্যান্য দেশের যে প্রুভেন পলিসিস যেগুলো কাজ করেছে, সেগুলো ফলো করে যে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা, তারপরে হচ্ছে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ অ্যান্ড যে আমাদের এক্সপোর্ট, তারপরে হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, এই জিনিসটা এনশিওর করতে চায় তার সরকার। এবং এখানে যে বাধাগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে প্রতি 3 মাস অন্তর এই যে পিএসএসি যেটা যে অ্যাডভাইজারি কাউন্সিল, তাদের সাথে বসবেন তিনি। তো পরবর্তী 90 দিনের মধ্যে তাদেরকে তিনি অনুরোধ করেছেন যে তারা একটা অ্যাকশন প্ল্যান প্রিপেয়ার করে তাদের গ্রাসরুটে তাদের টোটাল যে সব রিপ্রেজেন্টেশন সহ আর কি একটা কমপ্লিট অ্যাকশন প্ল্যান নিয়ে পরবর্তী সভায় তারা যাতে বসেন আর কি। মানে এটিকে তাহলে একটা ভালো উদ্যোগই বলা যাচ্ছে যে নতুন সরকার আসার 2 মাসের মধ্যেই এরকম একটা মিটিং করা নিশ্চয়ই এটা খুব টাইমলি, এবং এটা যদি ইফেক্টিভ হয়, কারণ প্রধানমন্ত্রী যদি বিষয়গুলো বোঝেন এবং তাকে ওইভাবে ব্রিফ করা হয়, তাহলে হয়তো অ্যাকর্ডিংলি তার সরকার অ্যাকশন প্ল্যানগুলো বাস্তবায়ন করবে। একজন উদ্যোক্তা আমাদের বলেছেন যে এটার আসলে উদ্দেশ্যটা আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরকার এবং বেসরকারি খাতের মধ্যে দূরত্ব কমিয়ে আনা। এটা খুবই ইম্পর্টেন্ট। যে বেসরকারি খাত এই পারপাসেই ঠিক আগে প্রধানমন্ত্রী একজন ব্যবসায়ীকে তার মন্ত্রী মর্যাদায় যে অ্যাডভাইজার করেছিলেন, কিন্তু একজন ব্যবসায়ীর কথা একজন ব্যবসায়ীর চোখে সমগ্র ব্যবসায়ী সমাজকে দেখার ফল আমরা দেখেছি। তার ফল যে ভালো হয়নি সেটা আমরা দেখেছি, এবং অনেক রং পলিসি বাংলাদেশ নিয়েছে যেগুলো কিনা শেষ, যার জন্য অর্থনীতি কিন্তু এখনো ভুগছে। আমরা গভর্নেন্সের বিষয়টা বাদ রেখে শুধু পলিসির কথাই যদি বলি আর কি, তো সেদিক থেকে আশা করা যায় যে এতগুলো ব্যবসায়ী একসাথে একজন সরকারকে হয়তো মিসগাইড করবে না, বা সরকার নিজেও এতগুলো ব্যবসায়ীর কথা একসাথে ফেলতে পারবেন না, বিশেষ করে তারা যখন আমরা যদি বলি যে পেশাদার ব্যবসায়ী। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টাইমস টুডেস হেডলাইন অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা
টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত বিশেষ বিশেষ কয়েকটি খবর নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমাদের এই ধরনের বিশেষ কয়েকটি সংবাদ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি সংবাদ হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে রাস্তা মেরামতের কাজ হচ্ছে এবং এই কারণে নানান ধরনের সমস্যার মধ্যে দিয়ে পড়েছে সেখানকার রোগীরা এবং যারা দর্শনার্থীরা আছেন। এই নিয়ে আমাদের ওয়াইড অ্যাঙ্গেলে একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে। এটা নিয়ে আমি আলোচনা করব আমাদের হেড অফ ফটোগ্রাফি অভি ভাইয়ের সঙ্গে। অভি ভাই, এই যে প্রতিবেদনটা, এই প্রতিবেদনে বিশেষ করে কোন কোন দিকগুলো উঠে এসেছে? আচ্ছা, আমাদের এই প্রতিবেদনটার ছবি তুলেছে, আমি তার নাম মেনশন করতে চাই, সৈয়দ মাহমুদুর রহমান, আমাদের ফটোগ্রাফার। বিষয়টা হলো যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ এবং ঢাকা মেডিকেল হাসপাতালের প্রেমিসিসের ভিতরে এই ধরনের উন্নয়নমূলক কাজ করতে গেলে যে প্রতিবন্ধকগুলোর মধ্যে হয় তার মধ্যে একটা হলো পিচ ঢালা রাস্তা যখন হয় তখন আমরা সবসময় দেখেছি যে প্রচণ্ড কালো ধোয়া হয়, এবং ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে তারা ওইখানেই পিচটা গরম করতেছে, ওই রাস্তাটাই তারা ওই পিচটাই ঢেলে রাস্তা মেরামত করার কাজ করতেছে, যার ফলে হলো প্রচণ্ড ধোয়া হচ্ছে এবং সেই ধোয়াটাই এমার্জেন্সির রুমের মধ্যে চলে যাচ্ছে এবং সারা হাসপাতালে জুড়ে সেই ধোঁয়াময় রয়েছে। ঢাকা মেডিকেলের পরিচালকের সাথে কথা হয়েছে, সে বলছে যে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো কমপ্লেন হয়নি, কিন্তু আমাদের কাছে যে ছবি আছে, আমাদের ওয়াইড অ্যাঙ্গেলে যে ছবিটা আছে সেখানে দেখাই যাচ্ছে যে অ্যাম্বুলেন্স থেকে রোগী স্ট্রেচারে নাম দিচ্ছে, তখন সেই অবস্থাতে রোগী তার হাত মুখ ঢেকে রাখছে। এবং আমরা সবসময় দেখি যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে সবসময় একটা ভিড় থাকে এবং জরুরি বিভাগের ভিতরে সাধারণত স্বজনদের ঢুকতে দেওয়া হয় না, রোগীদের স্বজনদের, তারা হলো জরুরি বিভাগের বাইরে দাঁড়ায় থাকে, সেই দাঁড়ায় থাকার জায়গাটাতেই হলো পিচ ঢালাই কাজ হচ্ছে এবং পুরো ঢাকা মেডিকেলটাই হলো ধোঁয়ামুক্ত হয়ে রয়েছে। সরকারি একটি প্রতিষ্ঠানই করছে, রোডস এন্ড হাইওয়েজ। এটা হলো সেক্ষেত্রে হসপিটাল তো একটা সেনসিটিভ জায়গা এবং হসপিটালের আশেপাশে কোনো কাজ করলে সেটা খুব সযত্নে করতে হয় যেন রোগী বা চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি না। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে সরাসরি মানে এটা যে একটা হসপিটাল সেটাই মনে হয় তারা বিবেচনা করছেন না। এটাই আমরা ছবিতে দেখতে পাচ্ছি এবং বাস্তবিকে তো এই কথাটার আসলেই গুরুত্ব আছে যে হাসপাতালের প্রেমিসিসের মধ্যে এই ধরনের কাজ হওয়া উচিত না, এবং যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান এবং কাজটাও করছে সড়ক জনপথ, সেটাও একটা সরকারি প্রতিষ্ঠান, তো তাদের অবশ্যই দৃষ্টিতে থাকা উচিত ছিল বা তাদের চিন্তায় থাকা উচিত ছিল যে রোগীদের মানে কোনো ধরনের অসুবিধা না করে কাজটা করা যায়। কিন্তু আমরা যে ছবি দেখেছি এবং আমরা যা দেখতে পেয়েছি তাতে তো কোনোভাবেই মনে হচ্ছে না তারা এই চিন্তা কোনোভাবে মাথায় রেখেছে, তারা তাদের মতো কাজ করে গেছে, রোগীরা আসছে, তাদের সেইটা নিয়ে কোনো ভ্রুক্ষেপই আমরা দেখতে পাইনি। আমরা ধরুন যে ঢাকা শহরে নানান ধরনের যে কনস্ট্রাকশনের কাজ হয়, বড় বড় বিল্ডিং হয়, সেক্ষেত্রে কোম্পানিগুলো আমরা দেখি যে ম্যাটেরিয়ালগুলো আগে থেকেই অন্য একটা জায়গা থেকে তৈরি করে নিয়ে এসে তারপরে সেখানে কাজ করে, ওখানে ঢালাই বা অন্য কিছু করে না। তো সেটা এখানেও তো সেটা করা যেত, এটা এখানে সেখানেই করা যেত। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের বাইরের সড়কের উপরে পিচটা গরম করে জাস্ট ওখানে এসে সেই সড়কটার উপরে যে সড়কে মেরামত করছে তারা সেই সড়কেই পিচটা ঢালতে পারতো, কিন্তু ওখানেই পিচটা গরম করা, পিচ গরম করতে সাধারণত আমরা দেখি যে বিটুমিন এবং হলো পাথর একসাথে দিয়ে গরম করতে হয়, সেই গরম করলে যে ধরনের জ্বালানি তারা ব্যবহার করে সেইখান থেকে প্রচণ্ড ধোঁয়া হয়। বিটুমিন এবং পাথর যখন একত্রে করা হয় কালো রঙের আলকাতরার মতো দেখায়, সেটা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধোঁয়া এবং খুব বাজে স্মেল হয়, যে স্মেলটা সাধারণত সাধারণ মানুষই নিতে পারে না, সেখানে রোগীদেরা এটা সাফার করলো গতকালকে থেকে আজ পর্যন্ত। এমনি তো আমাদের শহর প্রায়ই আমরা দেখি 1 নম্বরে দূষণের দিক দিয়ে, হ্যাঁ, সেক্ষেত্রে আবার এরকম হসপিটালের এমার্জেন্সি বিভাগের সামনে এটা খুবই দুঃখজনক। আমরা দেশের না বাংলাদেশে তো আছে, আমরা বিদেশেও আমরা দেখে থাকি, উন্নত দেশগুলোতে এটা বোঝাই যায় না একটা রাস্তার যখন হচ্ছে, হ্যাঁ একটা নতুন করে রাস্তা বানানো হয় অথবা কনস্ট্রাকশন করা হয়। তো এক্ষেত্রে আসলে সরকারের গাফিলতি এবং এটাও আমরা বলতে পারি যে হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু এখানে একটা বড় ভূমিকা রাখতে পারতো, একটা বড় ভূমিকা রাখতে পারতো, একটা দৃষ্টান্ত ক্রিয়েট করতে পারতো যে সড়ক তারা মেরামত করছে এবং সেই জিনিসটা রোগীদের উপর কোনো ধরনের প্রভাব না ফেলে তারা বাইরে জিনিসটা প্রিপেয়ার করে এখানেই রেডি করতে পারতো বা সড়কের মেরামত করতে পারতো, কিন্তু এই ধরনের কোনো দৃষ্টান্তমূলক জিনিস আমরা দেখিনি। আমরা যেটা দেখেছি, আমরা সবসময় যারা সাফার করি আমরা দূষণের মধ্যে থাকি, সেই দূষণটা এখানে যেটা হয়তো বা হাসপাতালের বাইরে থাকার কথা সেটা হাসপাতালের মধ্যে টেনে নিয়ে আসা হয়েছে, এবং যে সাফারটা আমরা বাইরে করি সেটা এখন হাসপাতালের ভিতরেই সাফারটা করতে হচ্ছে। সো দূষণ থেকে রেহাই পাইতে আমাদের এখন আর হাসপাতালের বাইরে যেতে হচ্ছে না, হাসপাতালের মধ্যেও সেই দূষণ বিদ্যমান। যাই হোক, এটা খুবই দুঃখজনক। আমরা আশা করি যে কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো না কোনো পদক্ষেপ নেবে। ধন্যবাদ আপনাকে।